দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক ধারাবাহিক অনুষ্ঠান প্রজন্মের মনে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। আমরা আজকে আমাদের আরো নতুন দুইজন অতিথিকে পেয়ে গিয়েছি। একজন মোহাম্মদ আল ইমরান সাহেব, তিনি বর্তমানে ইস্টার্ন ফিনল্যান্ড ইউনিভার্সিটিতে অধ্যয়নরত শিক্ষার্থী এবং এইউটি সম্পূর্ণ করেছেন নিউজিল্যান্ড থেকে। এবং আমাদের সাথে আছেন ডক্টর জয় সরকার, তিনি একজন মেধাবী ফিজিওথেরাপিস্ট। আমাদের সাথে আছেন গণ বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শহীদ মল্লিক স্যার। স্যার বর্তমানে ফিনল্যান্ডে ইস্টার্ন ফিনল্যান্ড ইউনিভার্সিটিতে কর্মরত আছেন। তো আমরা অ্যাজ ইউজুয়াল মানে প্রতি সপ্তাহে যেটা করে থাকি, আমরা প্রথমেই অতিথির কাছ থেকে শুনতে চাই যে তিনি কিভাবে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী স্যারের সংস্পর্শে আসলেন অথবা তার সম্পর্কে জানতে পারলেন। তো আজকে প্রথমেই আমি চলে যাব আমাদের অতিথি ইমরান সাহেবের কাছে। আল ইমরান সাহেব, আপনি কেমন আছেন? ধন্যবাদ আপনাকে, আমি ভালো আছি। আর শহীদ মল্লিক ভাইকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। বিশেষ করে ডাক্তার জাফরুল্লাহ স্যারের মতো এত গুণী একজন মানুষের সম্পর্কে কথা বলার জন্য আমার মতো ক্ষুদ্র মানুষকে ডাকা হয়েছে, এজন্য আমি খুবই আনন্দিত এবং ধন্যবাদ জানাই আমাদের উপস্থাপক পবিত্র ভাইকে এবং আমার সহকারী আলোচক সরকার জয় ভাইকেও অভিনন্দন জানাচ্ছি। তো প্রথমে জাফরুল্লাহ স্যারের সাথে স্যারের নাম শুনলে আমি আবেগপ্রবণ হয়ে যাই এক ধরনের। আমি খুব ছোটবেলায়, তখন কলেজ হয়তো ফার্স্ট ইয়ারে পড়ি 2006-07 সালের দিকে। তখন আমার ছোট চাচা, উনি স্থানীয় পর্যায়ে রাজনীতির সাথে জড়িত। তো উনি আমার খুব প্রিয় মানুষ ছিল। ওনার সাথেই আমরা প্রায় আলোচনা করতাম দেশ এবং সাধারণ মানুষ, বিভিন্ন মানুষের জীবন সম্পর্কে আলোচনা করতাম। তো এরকম আলোচনা করতে করতেই কোনো একদিন জাফরুল্লাহ স্যারের নাম শুনতে পাই প্রথম ওনার কাছ থেকে। যেহেতু আমাদের স্কুল কলেজ পর্যায়ে ওইভাবে একাডেমিক্যালি জাফরুল্লাহ স্যারকে নিয়ে পরিচিত করার কোনো ব্যবস্থা নাই, আমি পাই নাই স্কুল কিংবা কলেজে। পরে আমি আমার ছোট চাচার কাছে তার নামটা প্রথমে শুনি। এরপরে ওনার মানে ওই যুদ্ধের সময় ওনার ভূমিকা, তারপরে হচ্ছে ওষুধ নীতি প্রণয়ন এবং সাধারণ অন্যান্য যে বিভিন্ন সংগঠনের সাথে উনি জড়িত আছেন, সেগুলো শোনার পরে আমার ওনার প্রতি একটা মানে আগ্রহ জন্মায়, অনেক বেশি আগ্রহ বলতে গেলে। পরবর্তীতে আমি নিজ প্রচেষ্টায় পেপার পত্রিকা এবং অনলাইনে ওনার সম্পর্কে আমি প্রচুর ঘাটাঘাটি করি এবং এক পর্যায়ে একেবারে আমি ওনার ভক্ত মতো হয়ে যাই। তো আমি বহু দেখা করার চেষ্টা করেছি ওনার সাথে। প্রথম পর্যায়ের দিকে যখন আমাদের বাসা হচ্ছে মানে ওনার মানে সাভারের ওই দিক দিয়ে বাসে করে চলে যেতে হয়, মানে নদীর ওপারে পদ্মার ওপারে যেহেতু আমার বাসা। তো ঢাকাতে আসা যাওয়ার সময় আমি প্রায় ওনার মানে প্রতিষ্ঠানগুলোর দিকে তাকিয়ে থাকতাম যে আমি হয়তো কোনো একদিন ওনার সাথে দেখা করব। বাট ওই ধরনের যারা ওনার সাথে জড়িত, এই ধরনের কোনো মানুষজনের সাথে আমার কানেকশন না থাকায় আমি ওইভাবে ওনার সাথে কখনো সরাসরি দেখা করতে পারিনি প্রথম দিকে। পরে ভাগ্যবশত 2011 কি 12 সালের দিকে তখন আমি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ঢাকাতে, আমি একটা অনুষ্ঠানে যাই। একটা অনুষ্ঠানে যাওয়ার পরে সেখানে উনিও আসছিল। তো সেখানে ওনার আমার প্রথম দেখা এবং যাওয়ার পরপরই আমি ওনার কাছে যাই এবং ওনার সাথে কথা বলি, আমার পরিচয় দিই এবং উনি এত মানে নাইসলি আমাকে অ্যাকসেপ্ট করে এবং ওনাকে যে আমি পছন্দ করি, এই জিনিসটা ওনাকে জানানোর পর উনি নিজে আমাকে ওনার মানে পাশে বসায় চেয়ারে। তারপরে অনেকক্ষণ কথা বলে এবং ওনার চিন্তা ভাবনা যে আমাকে প্রভাবিত করে, সে জিনিসটা জানার পরে উনি আরো আগ্রহ নিয়ে আমার চিন্তা ভাবনা সম্পর্কে জানতে চায় যে আমি আসলে কি করব, কি প্ল্যান আছে ভবিষ্যতে আমার। তখন আমি কিছু সংগঠনের সাথে জড়িত ছিলাম, কিছু সামাজিক সংগঠন প্লাস আমার নিজেরও একটা মানে পরিকল্পনা ছিল কিভাবে আমি তরুণ সমাজের মাঝে এই যে ধরনের মানে আলোকিত মানুষ যারা আছে তাদেরকে নিয়ে একসাথে ইনভলভ করে কাজ করাবো, সেইগুলো তাকে আমি তার সাথে শেয়ার করি
এবং সে খুবই খুশি হয় এবং আমাকে আশান্বিত করে যদি এই ধরনের কোনো সুযোগ থাকে তুমি অবশ্যই আমার সাথে আলোচনা করবে। আমি আর কি খুবই আনন্দের সাথে সেগুলোকে যতটুকু সম্ভব সাপোর্ট দিব। তো এটা ছিল প্রথম দেখা। এরপরও আমার তার সাথে ৩-৪ বার দেখা হয়েছে। টোটালি ৪ বার। এর প্রথমবারের পরে আরো ৩ বার হয়েছে। তারপর সর্বশেষ আমি স্যারের সাথে দেখা হয় আমার ২০১৮ সালে। ২০১৮ সাল তখন হচ্ছে উনি আ আ আ বাংলাদেশের নির্বাচনী যে আ একটা জোট হইলো, বিরোধী দলীয় জোট হয়েছিল। ওই জোটে উনি খুব অ্যাক্টিভ ছিলেন এবং সেইখানে এক কার্যক্রমে যাওয়ার পরে উনার সাথে আমার দেখা এবং বেশ আমি ১০-১৫ মিনিট একাধারে উনার সাথে বিভিন্ন বিষয়ে কথা বলি। তো যাই হোক, এই হচ্ছে সংক্ষিপ্ত স্যারের সাথে আমার দেখা এবং কথা হওয়ার উম আ ঘটনাগুলি। আ আশা করি আমি আজকে এসেছি বিশেষ করে শহীদ মল্লিক স্যার এবং আপনারা যারা ঘনিষ্ঠভাবে স্যারের সাথে জড়িত আছেন, তাদের কাছ থেকে আমি আরো শুনে উনার জীবন সম্পর্কে আমি আসলে আরো জানতে আগ্রহী। আজকে আলোচনায় আমি হয়তো কোনো কিছু নতুন এড করতে পারবো না। বাট আমি অংশগ্রহণ করেছি আ শহীদ মল্লিক ভাই বলার পরপরই আমি একবারও না করিনি। আমি শুধুমাত্র উনার সম্পর্কে আরো বেশি জানতে চাই। সেজন্য আরকি আমার এখানে আসা। ধন্যবাদ আপনাকে। না, আপনাকে অসংখ্য হয়তো আমি একটু সময় নিচ্ছি। অবশ্যই স্যার। আমি একটু যোগ করতেছি যে আসলে ইমরানের কথা শুনে আমার একটা জিনিস মনে পড়লো যে আসলে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এমনই এক ধরনের ব্যক্তিত্ব, আসলে এই ব্যক্তিত্বের সংস্পর্শে কে একজন যদি একবার আসে, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে আসলে ওনার মধ্যে একটা প্রকৃতিগত মানে আকর্ষণ আছে যেটা মানুষকে তার কাছে যেতে উৎসাহিত করে আসলে। তো আমরা ইমরানের ক্ষেত্রে এটা ব্যতিক্রম না, আসলে এটা আমার নিজের ক্ষেত্রেও তাই, এবং ওনার ব্যক্তিত্বটা হিসেবে এটাই ভাই, মানে ওনার সাথে আমার প্রথম যেদিন দেখা হয়েছে আমার একবারের জন্য মনে হয়নি যে আমি প্রথম আজকে ওনার সাথে দেখা করলাম। উনি আমাকে এই ফিলটা করতে দেয়নি যে হচ্ছে তুমি মানে নতুন মানুষ, ঠিক আছে। আমার ২টা সেন্টেন্স আমার মুখ থেকে শোনার পরে উনি নিজে আমাকে ওনার পাশের চেয়ারে বসাইছে। বসার পর আমার ঘাড়ে হাত দিয়ে দীর্ঘক্ষণ আলাপ করেছে। তবে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমার কাছে মনে হলো ইমরানের কাছ বক্তব্যে, সেটা হচ্ছে যে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে জানবার মতো কোনো ব্যবস্থা আমাদের মেইন স্ট্রিম যে ব্যবস্থা আছে সেটা শিক্ষা বলি বা অন্য আলোচনা সেটা নাই আসলে। এটা একটা বিশাল বিষয় আসলে। অথচ আমি যদি দেখি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগঠন বা মুক্তিযুদ্ধ সংগঠিত এবং পরবর্তী কাজে অবশ্যই জাফরুল্লাহ চৌধুরীর মতো আর অসংখ্য আছেন, বাট এদেরকে জানবার মতো আসলে আমাদের এই তরুণ প্রজন্মের কাছে নিয়ে যাওয়ার মতো আমাদের একটা বাহন আসলে দরকার। আসলে আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় বলতে জানে না। তার মানে এরকম অসংখ্য আছেন যারা জানতে চায় তরুণ প্রজন্ম। আসলে আমার মনে হয় এটা একটা ভালো পয়েন্ট, যেটা আলোচনার অধিক দাবি রাখে আসলে। ইনফ্যাক্ট ধন্যবাদ ইমরান, এই পয়েন্টটা খুবই ভালো একটা পয়েন্ট ছিল। পবিত্র প্লিজ। আচ্ছা, শহীদ মল্লিক স্যার এবং আল ইমরান সাহেবের কথার সাথে একাত্মতা প্রকাশ করে আমি বলতে চাই যে মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশের প্রথম হসপিটালটাই ছিল গণস্বাস্থ্য কেন্দ্রের হসপিটাল, যেটা মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দিয়েছেন এবং যুদ্ধ পরবর্তী সময়ে দেশের মানুষদের চিকিৎসা দিয়ে গিয়েছেন। এবং বিশ্বের বড় বড় দাতা সংস্থারা এসে প্রথমে গণস্বাস্থ্যকেই খুঁজত, কারণ সেই সময় গণস্বাস্থ্যটা বিশ্বের অন্য দাতা সংস্থাদের কাছে একটা বিশ্বাসের নাম ছিল। তো সেই রকম একটা সংস্থাকে এবং সেই রকম একজন ব্যক্তিকে, যিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন, যুদ্ধাহত ব্যক্তিদেরকে চিকিৎসা দিয়েছেন, তাদের নতুন জীবন দিয়েছেন এবং নতুন করে তাদেরকে আবার যুদ্ধের মাঠে ফিরে যাওয়ার জন্য অনুপ্রেরণা জুগিয়েছেন, সেই মানুষটাকে আমরা আমাদের পাঠ্যবইতে দেখি না। এটা এই নতুন প্রজন্মের একজন মানুষ হিসেবে আমার কাছে যেমন দুঃখের তেমনই লজ্জার। আমি এই পর্যায়ে চলে যাব ডক্টর শাওন সরকার জয়ের কাছে,
প্রথমে জানতে চাইবো জয়, আপনি কেমন আছেন এবং কিভাবে জানতে পারলেন প্রথমে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী স্যারকে এবং কিভাবে তার সংস্পর্শে আসলেন? অসংখ্য ধন্যবাদ পবিত্র স্যার আপনাকে এবং আমার শ্রদ্ধেয় শহীদ মল্লিক স্যার এবং আমার সাথে যে আরেকজন মেম্বার রয়েছেন আল ইমরান সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ভালো আছি। তো আসলে জাফরুল্লাহ স্যারকে জানার যে ব্যাপারটা, এটা সত্যি কথা বলতে ব্যাপারটা হচ্ছে যে আমি প্রথম যখন আমি গণস্বাস্থ্য কেন্দ্রে আসি এবং গণস্বাস্থ্য কেন্দ্রের ফিজিওথেরাপি সাবজেক্টে ভর্তি হই এবং হচ্ছে এটা ভর্তি হওয়ার পরে আমাদের এখান থেকে কিছু বই দেয়, জাফরুল্লাহ স্যারকে লেখা কিছু বই থাকে। আমি যখন বাসায় চলে যাই তখন আমি বইগুলো সম্পর্কে প্রথম পড়াশোনাটা শুরু করি স্যারকে নিয়ে এবং জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে। তখন থেকেই আমি কিছুটা দেখার চেষ্টা করি, মানে তার যে ব্যাপারগুলো এগুলো তখন থেকে আমাকে কিছুটা প্রভাবিত করতো। কিন্তু যখন আমি আমাদের এই বিশ্ববিদ্যালয় জীবনে, ক্যাম্পাস জীবনে এসে আমাদের এই শ্রদ্ধেয় পবিত্র স্যারের মাধ্যমে আমি যখন তখন আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে একটা সংগঠন ছিল আমাদের, এটা এখনো রয়েছে, যেটার সহসভাপতি পদে রয়েছে, কিন্তু তখন আমি সেই সংগঠনটা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নির্বাচিত হই। প্রথমে তো আমি কার্যকরী সদস্য ছিলাম এবং তার পরবর্তীতে ধীরে ধীরে কাজ করতে করতে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে আমাকে সেই পদটাই দেওয়া হয় এবং সে জায়গা থেকে আমরা হচ্ছে হৃদয় বাউন্ন নামে একটা প্রোগ্রাম করতাম আমরা, যে প্রোগ্রামটায় আমি প্রথম জাফরুল্লাহ স্যারকে খুব সামনাসামনি দেখতে পাই এবং হচ্ছে তাকে যখন দেখলাম যে এবং তার যে তার যে মানে তার যে পোশাক আশাকের যে ধরন, সে এই ধরনের একজন ব্যক্তিত্ব এত অল্প, মানে মানে সে চাইলে অনেক বিলাসী জীবনযাপন বা খুব লাক্সারিয়াস ড্রেস, লাক্সারিয়াস গাড়ি এগুলো ইউজ করতে পারতেন, কিন্তু সেগুলো করছেন না। এই বিষয়টা খুব প্রভাবিত করে এবং তার কথাগুলো, এবং সে আমাদের সাথে যখন কথা বলল, তার মতো একজন মানুষ আমাদের মতো ছাত্রদের সাথে সে এসে যেভাবে কথা বলছে এবং সে মানে আমাদের যে মানে আমরা তাকে ফোন করেছিলাম সে বিষয়টাও তার মনে ছিল এবং সে আমাদের এই সময়টা মনে রেখে সে পুনরায় আমাদেরকে ফোন ব্যাক করে, এটা আমাদের জন্য বড় একটা পাওয়া ছিল। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো থেকে আস্তে আস্তে আমার ভেতরে এই লোকটা সম্পর্কে জানতে উদ্বুদ্ধ হই এবং পরবর্তীতে শ্রদ্ধেয় শহীদ মল্লিক স্যার ছিলেন এখানে, উপস্থিত ছিলেন অনুষ্ঠানটাতে। তারপরে হচ্ছে আমাদের আরো কিছু সিনিয়ররা ছিলেন, তাছাড়াও ছিলেন। পরবর্তীতে এই বিষয়গুলো আমাকে আস্তে আস্তে তাকে জানার প্রতি একটা আগ্রহ আমার তৈরি করলো। তারপর থেকে আমি বিভিন্ন পর্যায়ে তাকে নিয়ে একটু জানার চেষ্টা, এবং তখন আমি আমার শ্রদ্ধেয় পবিত্র স্যারের সান্নিধ্যেই ছিলাম, তার কাছ থেকেই জাফরুল্লাহ স্যারের অনেক কিছু শুনেছি, অনেক কিছু জেনেছি। আমি বেসিক্যালি আমাকে গণস্বাস্থ্য কেন্দ্রে আনা থেকে শুরু করে এর পিছনে বড় একটা অবদান রয়েছে পবিত্র স্যারের, এবং সে আমাকে গণস্বাস্থ্য কেন্দ্র সম্পর্কে জানিয়েছেন এবং হচ্ছে তিনি আমাকে গণস্বাস্থ্য কেন্দ্র সবকিছু বুঝিয়েছেন এবং জাফরুল্লাহ স্যারকে তার মতো একজন ব্যক্তির সাথে দেখা করার প্রথম সুযোগটা তাদের মাধ্যমেই হয়। সংগঠনে আরো কিছু মেম্বাররা ছিলেন, তাদের মাধ্যমে আমার প্রথম ইয়াটা হয়। এটার পর থেকে পরবর্তীতে আস্তে আস্তে যে তার যে অবদান দেশের মানুষের জন্য, এই বিষয়গুলো আস্তে আস্তে যখন জানতে পারি তখন আস্তে আস্তে আমার তার উপর একটা আলাদা একটা শ্রদ্ধার জায়গা তৈরি হয় এবং তারপরও সেখান থেকেই আমি আস্তে আস্তে করে তার জীবন আদর্শ এবং যখন আরো যখন তাকে নিয়ে গভীরতর দিকে যাচ্ছি, প্রতিনিয়তই
তার যে মনোমুগ্ধকর যে ব্যাপারগুলো, এখন তো ইন্টার্ন অবস্থাতেই বা আমরা যখন শিক্ষানবিশ অবস্থাতে রয়েছি তখন দেখেছি যে তার বিশাল কর্মযোগ্য। এই জায়গাগুলো থেকে আহ, খুব খুবই একটা আবেগের জায়গা তৈরি করে দিয়েছেন তিনি। এবং এভাবেই আমার তার সাথে প্রথম আলাপ। তার পরবর্তীতে বিভিন্ন সময় আমরা গণস্বাস্থ্য নগর হসপিটালে স্যারের সাথে যে দেখা করেছি বা বিভিন্ন কাজে যখনই গিয়েছি, কখনো সে আমাদেরকে মানে সময় দেয়নি এমন কোনো ব্যাপার হয়নি। এই যে যে জায়গাগুলো, এই যে যে তার যে মানে কখনোই মনে হয়নি যে আমাদের সবসময় মনে হয়েছে যে এর কাছে গেলে হয়তো বা আমরা একটা সমাধান পাবো বা ইয়া পাবো, খুব আপন মনে হয়েছে সব সময়। এই জায়গাগুলো থেকে তার সাথে প্রথম দেখা। ধন্যবাদ আপনাকে। এই যে শেষের যে কথাটা বললেন যে তার কাছে গিয়ে কখনোই ফিরে আসতে হয় নাই এবং সে একটা আশার জায়গা ছিল যে তার কাছে গেলে একটা সমাধান হবে। এই জন্যই কিন্তু তিনি ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্র তথা মানে সারা বাংলাদেশের অসংখ্য মানুষের বড় ভাই। শুধু গণস্বাস্থ্য কেন্দ্র না, তার বাইরের অসংখ্য মানুষের কাছে তিনি ছিলেন বড় ভাই। তো আমি চলে যাব আমাদের শহীদ মল্লিক স্যারের কাছে। স্যার, আপনি দুজন শিক্ষার্থীর কথা শুনলেন, তারা ভিন্ন দুইটা রাস্তা দিয়ে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী স্যারের কাছে গিয়েছেন এবং দুইজনের কথার ভিতরে কিন্তু স্যার কিছু সাদৃশ্য আছে। সেটা হচ্ছে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর বৈশিষ্ট্যের। এই ব্যাপারে আপনি কি বলবেন? না, খুবই মজার বিষয় আসলে এই জায়গাটাতে আমি যোগ করেছিলাম যে মানে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী যোগাযোগের ক্ষেত্রে এতটাই সহজ ছিলেন যেটা আসলে মানে যেমনটা ধরো যাক যে আমাদের কাছে যেমন এখন মঙ্গল গ্রহে যাওয়াটা যেমন একটা স্বপ্নের বিষয়, আমাদের অনেকের কাছেই ওনার কাছে পৌঁছানোটা ওরকমের স্বপ্নের বিষয় থাকলেও কিন্তু যখন ওনার কাছে যে কথা বলা গেছে তখন মনে হয়েছে না এ তো মানে আমার পাশের মানুষটা। মনে হয় যেটা একটু আগে আল ইমরান বললো যে মনে হচ্ছিল যে আমার সাথে তো ওনার কতদিনের পরিচয়, কত ঘুরেছি, কত মানে কত শুনেছি। এইটুকু একটা এই যে একটা বিশেষ মহান্বিত মানে বৈশিষ্ট্য, এটা আসলে আমি আমার অভিজ্ঞতা একেবারেই বিরল। আর জয় যেটা বলতেছিল যে যোগাযোগের ক্ষেত্রে আমার নিজের একটা অভিজ্ঞতা বলি। 2017 সালে আমি একটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট ডেভেলপ করার চেষ্টা করছিলাম আর কি। তো গণবিশ্ববিদ্যালয়ের প্রথাগত সিস্টেমে নানান জটিলতা হচ্ছে। তো কেউ একজন আমাকে বললো যে তুমি কেন সরাসরি ডক্টর জাফরুল্লাহকে যোগাযোগ করো না আর কি। তো আমার তখন আমি মানে এর আগে তো ওনার সাথে আমার দেখা হয়েছে, আমার এসেছিলেন কিন্তু আমি ওভাবে ফোনে কখনো কথা বলি নাই। তো আমি শঙ্কায় আছি যে ফোন করবো কি। আমাকে একজন দিলেন ফোন নাম্বারটা, তো বললেন যে না করেছে। আমি একবার ফোন করলাম ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে, উনি ধরলেন না ফোনটা। তা আমি ভয়ে কেঁপে রেখে দিয়েছি। আধা ঘন্টা পরে কল ব্যাক করেছেন যথারীতি যে আমি তো আমি সত্যি এখনো আমার স্মৃতিতে ভাসে যে জাফরুল্লাহ চৌধুরী আমাকে কল ব্যাক করেছে আধা ঘন্টা পরে। এই যে তার বিশেষ যে মানে প্রতিটা আমি একটা আননোন ফোন, আমার সাথে তার পরিচয় নাই, ও পরিচয় আছে কিন্তু নাম্বারটা ঠিক নাই। তো এইভাবে উনি কিন্তু ওনার কাছে কিন্তু কেউই অচেনা ছিলেন না, ওনার কাছে সমস্ত মানুষই ছিল সমানভাবে গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গে আরেকটা মজার বিষয় হচ্ছে আমি ওই একবার সিআরপির এক ভলেন্টিয়ার গ্রুপ আসবে বিদেশ থেকে, ওদের টিম লিডার আমাকে বললো যে আমরা একটু ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর সাথে কথা বলতে চাই, তো ওনার কন্ট্যাক্ট নাম্বারটা আবার আপনি আমাদেরকে দিতে পারেন কিনা আর কি। তো আমি যথারীতি সেই রকমের কিছুটা ফর্মালিটিস করে আবার জাফরুল্লাহ ভাইকে ফোন করলাম। তো ফোন করে আমি যখন বলছি যে আমি আপনার নাম্বারটা কি দিব ইয়েকে, একটু রেগে গেলেন এইভাবে যে কি বলছো তুমি, যে আমার নাম্বার এই বাংলাদেশের মানে এই কি বলে এমন কেউ নাই যাদের কাছে নাই, তো দুনিয়ার খারাপ মানুষের কাছেও আছে, সবার কাছেই আছে, তাহলে ওকে কেন দিবা না তুমি আমার নাম্বার। তো এই যে মানে আর আমাদের যে কি, আমি যদি একজন পিটি শিক্ষক হই আমার নাম্বার তুমি কেন দিয়েছো, কিভাবে ও যোগাযোগ করতে পারলো আমাকে। এই যে ধরো এই যে ব্রুকেটিক যে একটা বিষয় আছে মানুষ তো ব্রুকেসি
আর কি। এটা ভয়ঙ্কর অবস্থা, যেটা ওনার মধ্যে একেবারেই নাই। মানে সেই ইসে থেকে, মানে মাটি থেকে আকাশ তার কাছে মনে হচ্ছে যে একই জিনিস, এটা কোনো ভিন্নই না আর কি। এটাই আসলে খুবই ইন্টারেস্টিং দুইটা বিষয় আমার কাছে মনে হলো, যে ওনার ব্যক্তিত্বের জায়গাগুলি আসলে। তবে আমাদের কিন্তু আজকের আগ্রহের বিষয় হচ্ছে মূলত আল ইমরান এবং শাওন সরকার জয়ের কাছ থেকেই ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর বিষয়ে জানতে চাওয়া আর কি, অনুভূতিগুলি আর কি আমরা একটু যোগ করবো। সরি, আমি একটু বেশি সময় নিয়ে ফেলছি আর কি, আমিও একটু মনে হয় আবেগতাড়িত হয়ে গেছিলাম আর কি, যে এই সুযোগ পেয়ে আর কি। ধন্যবাদ স্যারকে। এর সাথে আমি আরেকটু যুক্ত করতে চাই যে স্যার ছিলেন অত্যন্ত মেধাবী একজন মানুষ, এবং স্যার ছিলেন মনে এবং প্রাণে এবং তার বাইরে এক মানুষ। তার মনে আলাদা জিনিস, বাইরে একরকম, এটা ছিল না। ফলে যে মানুষগুলো দ্বৈত চরিত্রের, মনে একরকম চিন্তা ধারণ করে এবং বাইরে মানুষের সাথে অন্য ধরনের চিন্তা পোষণ করে, সেই সব মানুষগুলো আমরা অনেক সময় দেখি যে তাদের নাম্বার, মানে তার ইচ্ছা নয় এরকম কোনো ব্যক্তির কাছে গেলে তারা একটু রিয়াক্ট করে বসেন। একটা ঘটনার কথা বলতে চাই। আমি তখন অগ্নিসেতু সাংস্কৃতিক পরিষদের একজন অ্যাক্টিভ কর্মী। ওই সময় আমি স্যারকে ফোন দিলাম আমাদের বিশ্ববিদ্যালয়ে আসার জন্য। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর কোনো সংগঠনই স্যারকে ওইভাবে ইনভাইট করে নাই। আসলে ইনভাইট করার জায়গাটা প্রশাসন তৈরি করে নাই কখনো, প্রশাসন চাইতেও না যে এরকম একটা অবতার মানে বিষয় ঘটুক ইউনিভার্সিটির ভিতরে। তো আমরা কিছু ছাত্ররা সাহস করে চাইলাম যে না, স্যারকে আসতে হবে। তো স্যারকে ইনভাইট করা হলো। প্রশাসন থেকে আমাদের কাছে খবর আসলো যে হামলা হইতে পারে। তো এই যে হামলা হবে, এইটা আমাদের কাছে তখন আমরা সবাই রানিং স্টুডেন্ট, আমাদের কাছে একটা আতঙ্কের মতো ছিল যে স্যারকে নিয়ে আসবো, স্যার এত বড় একটা মানুষ, যদি কোনো কিছু হয়। আমি স্যারকে সরাসরি ফোন করলাম। স্যার তখন বলল যে হামলা হবে বা কি হবে, আমাকে মেরে ফেলবে সেটা বড় কথা না, তোমরা অনুষ্ঠান করবা কিনা সেটা বড় কথা। তুমি কি বলো, আমি কি আসবো? হ্যাঁ, আমরা ওই যে কথাটা যে তোমরা অনুষ্ঠান করবা কিনা, সেই যে কথার যে সুরটা ছিল, সেই সুরটাই আমার কাছে ক্লিয়ার ছিল যে যাই হোক, যত বড় শক্তি দ্বারা সেই শক্তিকে ভেঙে চুরে আমাদেরকে এগিয়ে যেতে হবে, অনুষ্ঠান করতে হবে, প্রোগ্রাম করতে হবে। এইরকম একজন মানুষ যিনি আর কি কখনো ভীত না, সন্ত্রস্ত না। আমি ঠিক এই একই বিষয়েই জানতে চাইবো আল ইমরান সাহেবের কাছে। উনি রাজনৈতিকভাবে স্যারের সাথে পরিচিত, এবং স্যার যখন মানে সপ্তাহে কয়েকবার ডায়ালাইসিস করান, তখনও হুইল চেয়ারে করে তিনি রাজপথে গিয়েছেন, আন্দোলন করেছেন। এইটা তরুণ প্রজন্মের নেতৃত্বের কাছে আসলে কেমন, এবং আমরা এখন যে মানুষগুলো আছি, যে মানুষগুলো কথা বলতে ভয় পাই, সঠিক কথা, ন্যায়ের কথা বলতে চাই না, ঘরে লুকিয়ে থাকি, তো মানে লুকিয়ে থাকতে পছন্দ করি, আপনি তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে এই ব্যাপারটা কিভাবে দেখেন? ডক্টর জাফরুল্লাহ চৌধুরী স্যারের সাহস এবং তরুণ প্রজন্মে, মানে এই সাহসটা তরুণ প্রজন্মকে কিভাবে উদ্বুদ্ধ করে, যদি একটু আমাদেরকে বলেন আল ইমরান সাহেব। আল ইমরান সাহেব, আমি আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি আনমিউট করবেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আপনাদের কথা শুনে আরো বেশি আশান্বিত হচ্ছি, বিশেষ করে শহীদ মল্লিক ভাই, পবিত্র ভাই এন্ড জয় ভাই, আপনারা যেহেতু সবাই কোনো না কোনো ভাবে তার ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পেয়েছিলেন, তার গড়া প্রতিষ্ঠানে কাজ করেন। তো আমাদের দেশে একটা জিনিস হয় কি, যখন কোনো মানুষের খুব বেশি কাছাকাছি যাওয়ার সুযোগ হয়ে যায়, তখন সেই মানুষটার অনেক দুর্বলতার সামনে চলে আসে। তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মানে সেই প্রতিষ্ঠানের এমপ্লয়ি অথবা তার কাছাকাছি যারা থাকে, তারা হয়তো আপনি যে কথাটা বললেন দ্বৈত চরিত্রের একটা বিষয় এখানে চলে আসে। আপনার সামনাসামনি হয়তো একরকম কথা বলছে, কিংবা আপনারাই হয়তো আপনার যেহেতু প্রতিষ্ঠান উনি গড়েছেন কিংবা ওনার সাথে আপনারা কাজ করেন, ওনাকে খুশি করতে হবে, তো ওনার একভাবে কথা বলছেন, পরে বাইরে এসে আপনার বন্ধু বান্ধবের আড্ডায় কিংবা জীবনের নানা ক্ষেত্রে আপনারা অন্যরকম কথা বলছেন। বাট আমি আপনাদের সহ আরো ওনার কাছাকাছি যারা আসার সুযোগ পেয়েছে অনেকের সাথেই কথা বলেছি, কারোর ভিতরেই আমি এইরকম কোনো মানে একটা নেগেটিভিটি ওনার সম্পর্কে যে মানে বলেছে, এই জিনিসটা আমি আসলে কোনো সময় ফিল করি নাই। অনেক সময় কি কিন্তু কথা বললেও
বোঝা যায় যে অ্যাটিটিউডে উনিও এটা সত্য বলছে না, হয়তো পিছনে অন্য কোনো কাহিনী আছে, বাট আমি এটা কোনো সময় ফিল করি নাই। আর দ্বিতীয় কথা যেটা, রাজনৈতিকভাবে ওনার সাহস এবং ওনার যে স্বপ্ন ছিল, সেইটা আমরা তো বাংলাদেশী হিসেবে এবং বাংলাদেশের একজন তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আমার কাছে খুবই খুবই লজ্জাস্কর যে ওনার জন্য প্রকৃত কোনো প্ল্যাটফর্ম আমরা কখনোই দিতে পারি নাই। উনি দেখেন একটা ঐতিহাসিক ব্যক্তিত্ব, এবং সেটা সেই যুদ্ধ আমাদের দেশে বাঙালি জীবনের সব থেকে বড় ঘটনা তো মুক্তিযুদ্ধ, তাই না? এর থেকে বড় ঘটনা তো এখন পর্যন্ত ঘটেনি। তো সে সময়টাতে উনি একেবারে প্রত্যক্ষ ভূমিকা রেখেছেন, এবং ওনার সম্পর্কে যে গল্প আমরা এখনো মানে শুনি, মানে মিডিয়া চাওয়ার হওয়ার জন্য যেই সংবাদগুলো প্রচার করে যে 30 বছর ধরে একই রকম শার্ট, একই শার্ট পরছেন, 30 বছর ধরে একই প্যান্ট পরছেন, তিনি তার ব্যক্তিগত খুব মানে দামি কোনো গাড়ি ব্যবহার করেন না। বিষয়টা হচ্ছে এর থেকেও অনেক বড় ত্যাগ উনি অলরেডি আমাদের পুরা জাতির জন্য দিয়েছেন। এই জিনিসটাকে আমরা গভীরভাবে কেউ উপলব্ধি করিনি। আপনি যদি চিন্তা করেন ওনার মানে পড়াশোনা চলাকালীন সময়ে যখন যুদ্ধের ডাক আসলো, উনি কিভাবে সবকিছু ছেড়ে ছুড়ে ইন্ডিয়াতে চলে আসলেন, ইন্ডিয়াতে এসে উনি ফিল্ড হসপিটাল গঠন করলেন। এবং আপনি যেটা বলছিলেন যে হচ্ছে ওখানে শুধু উনি রোগীদেরকে সেবাই দেননি, রোগীদেরকে, আহত যোদ্ধাদেরকে হসপিটালে আনার ব্যবস্থা করেছেন, চিকিৎসা দিয়ে সেখানে তাদেরকে সুস্থ করে পুনরায় যুদ্ধে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন, যে মোটিভেশন দিয়েছেন। আবার উনি ওখানে নারী যোদ্ধা যারা ছিল তাদেরকেও আর কি নানাভাবে প্রশিক্ষণ এবং চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেছেন। বিশেষ করে নারীদেরকে উনি চিকিৎসার সাথে জড়িত করার কাজ বেশি করেছিলেন। তার কারণ হচ্ছে নারীরা যেহেতু আপনার অন ফিল্ডে যে ওইভাবে সুবিধা করতে পারবে না যুদ্ধের ক্ষেত্রে, তাহলে তাদের ভূমিকাটা উনি একেবারে পারফেক্টলি ইউটিলাইজ করেছেন, যে সেবাদানের এই কাজটা ওরা ভালোভাবে করতে পারবে। আর দ্বিতীয় কথায় বর্তমান যেসব বাংলাদেশের রাজনৈতিক যে ইস্যুর কথা আপনি বললেন, ডায়ালিসিস চলাকালীন উনি হুইল চেয়ারে করে বিভিন্ন প্রোগ্রামে গিয়েছেন, ওনার প্রোগ্রামে গিয়েছেন, প্রোগ্রাম ওনার উপরে অত্যাচার হয়েছে, ওনার গ্রেপ্তারের হুমকি আসছে। ইভেন আমার একটা ঘটনা এখনো মনে আছে, সেটা হচ্ছে শাহবাগে, যদিও উনি যেই আন্দোলনে ওখানে গিয়েছিলেন, যেই সংগঠনের সাথে আন্দোলন করছিলেন, আমি ওখানে ওদের সাথে ছিলাম না, আমি অন্য একটা কাজে শাহবাগে সেদিন গিয়েছি। আমি স্পষ্ট দেখেছি যে ওইখানে আমাদের দেশের প্রশাসন এবং তারা মধ্য পর্যায়ের পুলিশ প্রশাসন, তাদেরকে ওইখানে সে বসবে একটা চেয়ার দেওয়ার কথা বলা হয়েছে, কয়েকবার বলা হয়েছে, একটা চেয়ার তাকে দেয়া হয়নি। শুধুমাত্র উনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলছেন, এবং বর্তমানে বাংলাদেশে যে নৈরাজ্যের শাসন এবং যে নৈরাজ্য চলছে, যে অন্যায় চলছে, এইগুলোর বিরুদ্ধে উনি অবস্থান করেছিলেন বলেই ওনার আর কি এত বড় বিপদ ওনার হয়েছিল। তা না হলে উনি যে পরিমাণ সম্মান বাংলাদেশের জন্য এনেছেন, সেইভাবে উনি কোনো সময় বাংলাদেশে সম্মানিত হতে পারেননি, মানে রাজনীতিকরণের কারণে। যেহেতু উনি কোনো মূলধারার রাজনীতির লোকজন দলের সাথে ওইভাবে সরাসরি যুক্ত ছিলেন না, উনি হয়তো কথা বলেন, এখন যারা অন্যায় করছে উনি অন্যায়ের বিপক্ষে কথা বলছেন, তো রুলিং পার্টি যারা আছে তারা মনে করে যে উনি আমার বিপক্ষে কথা বলছেন। বাট বিষয়টা হচ্ছে যদি ওই সময়টাতে অন্য কেউ ক্ষমতায় থাকতো, উনি হয়তো একইভাবে কথা বলে যেতেন। আর ওনার সাহসের কথা, ত্যাগের কথা, এটা আসলে এইভাবে আমরা বলে শেষ করতে পারবো না। তবে প্রথম যেটা বলছিলাম আর কি, ওনার সম্পর্কে আমাদের তরুণ প্রজন্মের ভিতরে আরো বেশি জানার ব্যবস্থা করা উচিত। বিকজ আপনি একটা জিনিস দেখবেন, আমাদের তরুণ সমাজ মানে হিউজ নাম্বার অফ ইয়াং জেনারেশন, ওদেরকে সঠিকভাবে কাজে যদি আমরা এখন লাগাইতে না পারি, নেক্সট আমাদের দেশের ভবিষ্যৎ কি হবে সেটা আমরা আসলে নির্ধারণ করতে পারবো না। আমাদের তরুণ সমাজের টেন্ডেন্সিটা আপনি খেয়াল করবেন, ওরা কোন দিকে বেশি কনসেন্ট্রেশন দেয়। দেখবেন যে হচ্ছে একটা, অফকোর্স আমি বলছি না যে স্পোর্টস আমাদের লাইফে দরকার নেই, বিনোদনের জন্য দরকার আছে, বাট মেইন কনসার্ন হয়ে গেছে এখন স্পোর্টস। একটা দলে কে খেলবে কি খেলবে না, কে বাদ গেল কি কি হলো, এটা নিয়ে পুরা তরুণ সমাজের মাথা ব্যথা। পুরা তরুণ সমাজ, আপনি সোশ্যাল মিডিয়া বলেন, ব্যক্তিগত জীবন বলেন, এই চায়ের দোকানে বলেন, কফি শপে বলেন, সব জায়গায় তারা একটাই আলোচনা করে। তো
তো একটা দলে কে আসলো, কে খেললো না, কে রাগ করলো, কে অভিমান করলো, এটা দিয়ে কি একটা দেশের মানে ভবিষ্যৎ ভাগ্য নির্ধারণ কিংবা উন্নয়নের কোনো কিছু করা সম্ভব? বরং এইসব তরুণ সমাজের চিন্তা ভাবনা এবং আলোচনার বিষয় হওয়া উচিত ছিল ডাক্তার জাফরুল্লাহ স্যারদের মতো মানুষদের জীবন কাহিনী। তারা কোথায় কিভাবে করেছেন, শত বাধা বিপত্তি সত্ত্বেও কিভাবে তিনি ওষুধ নীতি প্রণয়ন করলেন। ওষুধ নীতি প্রণয়ন না করলে আজকে আমাদের মানে এই যে স্বাস্থ্য ব্যবস্থা এমনিতেই বেহাল দশা, এমনিতেই ব্যয়বহুল, সাধারণ মানুষের নাগালের বাইরে। তাহলে ওষুধের দাম যদি ওই রকম বেড়ে যেত ওষুধ নীতি না থাকলে, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হতো? কিংবা জাফরুল্লাহ স্যাররা যে রাজনৈতিক বিশ্বাস তার আছে, তারা যে সেভাবে জাতি গঠনে একেবারে ছাত্র জীবন থেকে ভূমিকা রাখলেন, সেরকম ভাবে মানে এখনকার জেনারেশনরা যদি মানে চিন্তা করতে শিখতে পারতো, তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো। তো এই আর কি কোনো একটা ব্যবস্থা করতে হবে আর কি। সাধারণ তার যে সাহস, তার যে ত্যাগ, এইগুলোকে সাধারণ তরুণ সমাজের ভিতরে ছড়িয়ে দেওয়ার জন্য কিছু একটা ব্যবস্থা করা উচিত, সেটা যে কোনো ভাবেই হোক। ধন্যবাদ আলী ইমরান সাহেব আপনাকে। আমি এই পর্যায়ে চলে যাব শাওন সরকার জয়ের কাছে। জয়, আপনি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী স্যারের হাতে গড়া বিশ্ববিদ্যালয়ে ছিলেন, দীর্ঘদিন সেখানে অধ্যয়ন করেছেন। সেইখানে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর কোন কোন বিষয় বা কোন কোন চিন্তাগুলো আপনাকে ভাবিয়েছে এবং আপনাকে মনে করিয়ে দিয়েছে যে এটা ইউনিভার্সিটি উইথ ডিফারেন্স, আমাদের বিশ্ববিদ্যালয়ের কিন্তু এটা একটা কথা, একটা স্লোগান যে এটা একটা ব্যতিক্রম ধর্মী বিশ্ববিদ্যালয়। তো কেন মূলত এটা ব্যতিক্রম ধর্মী বিশ্ববিদ্যালয়, এখানে কি কি দেখেন ব্যতিক্রম ধর্মী, একটু আমাদেরকে জানাবেন। এখানে ফার্স্ট অফ অল ব্যতিক্রমধর্মী বিশ্ববিদ্যালয় যদি আমরা দেখি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে তার যে চিন্তাধারা সে এখানে প্রথমেই কি করেছেন, এখানে আমরা যারা সমাজের অবহেলিত মানুষ হিসেবে দেখি, আমরা যাদেরকে তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবে জানি, ইনি এদেরকে এনে এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। আমরা দেখতে পারি আমাদের এই বিশ্ববিদ্যালয়ের একজন লাইব্রেরিয়ান, সে মানে মানে সে এক কথায় বলতে গেলে তার একটু শারীরিকভাবে সে ডিজেবল। আমরা গণস্বাস্থ্যে অনেক ডিজেবল পার্সনকে দেখতে পারি এবং গণবিশ্ববিদ্যালয়ে আমরা অনেক ডিজেবল পার্সনকে দেখতে পাই, যে অন্য কোনো প্রতিষ্ঠান যাদেরকে কোনো কাজ দেবে না, চাকরি দেবে না, কিন্তু এইরকম মেম্বারদেরকেও আমরা দেখতে পাচ্ছি আমাদের ইউনিভার্সিটিতে, আমাদের গণস্বাস্থ্য ক্যাম্পাসে। এবং আমাদের গণবিশ্ববিদ্যালয় একটি মানে এটা একটা গরিবদের পড়ার, মানে গণবিশ্ববিদ্যালয় না থাকলে অনেক গরিব মেধাবী স্টুডেন্ট এই ধরনের কোনো হেলথ ফ্যাকাল্টির কোনো সাবজেক্ট বলেন, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির মতো কোনো সাবজেক্টে পড়ার কোনো চিন্তা ভাবনা করতে পারতো না যদি গণবিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না হতো। কোনো মানুষ তার রিসার্চ করতে ভালো লাগে কিন্তু তার অ্যাবিলিটি নাই, রিসার্চ বেজ একটা সাবজেক্টে পড়তে ভালো লাগে কিন্তু তার অ্যাবিলিটি নাই, সে জাফরুল্লাহ চৌধুরীর হাতে গড়া গণবিশ্ববিদ্যালয়ই ছিল বলেই তার সম্ভব আজকে এই ধরনের একটা সাবজেক্টে পড়ার। এরকম বহু দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি। এবং সে না থাকলে বহু স্টুডেন্ট, বহু মানুষ আজকে এই পড়াশোনার সুযোগটা পেত না। এবং আর একটা বিষয় যদি আমি দেখি, জাফরুল্লাহ চৌধুরীর হাতে গড়া যে যে গণস্বাস্থ্য কেন্দ্র, যে যে আমাদের যে উপকেন্দ্র বা সাব সেন্টার গুলো রয়েছে, এগুলোর দিকে যদি আমি দেখি, আমি আমার ওই সময়ের এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখতে পেয়েছিলাম এবং দেখেছিলাম যে মানে দেশের মানুষের জন্য স্বাস্থ্য, একটা জাফরুল্লাহ চৌধুরীর মতো মানুষ যদি আমাদের বাংলাদেশের মাটিতে না থাকতো, তাহলে হয়তোবা আমাদের দেশের অধিকাংশ গ্রামীণ মানুষ চিকিৎসা সেবা পেত না। এটা আমি বিশ্বাস করি। কেন বিশ্বাস করি? গণস্বাস্থ্যের যে হেলথ ইন্স্যুরেন্স রয়েছে, যে স্বাস্থ্য সবার জন্য স্বাস্থ্য সেবা, এখানে সকলে একটা হেলথ ইন্স্যুরেন্সের মাধ্যমে এখানে যে গ্রুপগুলো রয়েছে, সে একবার একটা স্বাস্থ্য বীমা করলে পরে এবং তার পরবর্তীতে সে সুলভ মূল্যে যে চিকিৎসা সেবাটা পায়, মানে এটা আর কোথাও সম্ভব না। এবং
মানে গণস্বাস্থ্যের যে সাব সেন্টার বা উপকেন্দ্রগুলো ঠিক এমন পর্যায়ে স্থাপন করা হয়েছে যে জায়গাগুলোর মানে এমন প্রান্তিক মানুষদের নিয়ে করা হয়েছে, মানে ওই মানুষটাকে সে যদি মানে তার অবস্থার এতটাই অবনতি হবে, তাকে যদি সদর হসপিটালে নেওয়া হয়, মানে তাকে হয়তো বা বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। আমরা এই ধরনের রোগীও দেখেছি যে জাস্ট মানে গণস্বাস্থ্য কেন্দ্র না থাকলে ওই এলাকার মানুষগুলোর খুব বেহাল দশা অবস্থা হয়ে যেত। এটা একদম একটা ট্রু ব্যাপার। না হলে, এবং গণস্বাস্থ্য কেন্দ্র প্রথম দিকে তো আমাদের গণস্বাস্থ্যের মেডিসিন গুলো খুব বিনামূল্যে দিত, এবং এটা খুব একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। আমি একটা গণস্বাস্থ্য কেন্দ্রের একটা ঘটনাও শুনেছি এটা। এখানে তো শুরুর দিকে গণস্বাস্থ্য সাব সেন্টার গুলো যখন প্রতিষ্ঠা করা হয় তখন এটাকে নিয়ে অনেক রাজনীতিও চলেছে, স্থানীয় পর্যায়ে রাজনীতি, ভিলেজ পলিটিক্স যেটাকে বলে। দেখা যাচ্ছে যে গণস্বাস্থ্য একটা পর্যায়ে দেশের মানুষকে মানে খুব বিনামূল্যে ঔষধ দিবে। তখন তো গণস্বাস্থ্য একদম বিনামূল্যে দিতে, এখন সুলভ মূল্যে দিচ্ছে, যেহেতু এখন সবকিছুরই কস্টিং এসেছে। তো তখন ওইখানের কিছু মানুষজন, মানে ওই যে এরিয়াটা, ওই এরিয়ার যে লোকাল পর্যায়ে যারা ফার্মেসির লোকজন ছিল, এরা কি করলো, ওইখানের নাজিম নামে একজন লোক ছিল এখানে স্বাস্থ্যকর্মী, তাকে এখানে সে ওইখানের হামলা সম্মুখীন হয় এবং পরবর্তীতে সে ওইখানে মৃত্যুবরণ করে। মানে তার জেটটা ছিল হচ্ছে যে গণস্বাস্থ্য কেন অল্প মূল্যে ওষুধ দিচ্ছে, তাদের বিজনেস ইয়াটা। কিন্তু জাফরুল্লাহ স্যার তখন নিজে সেই নাজিম হত্যার বিচার সে নিজে দাঁড়িয়ে থেকে করেছিল। নাজিমকে মারার কারণে সে নাজিম হত্যার বিচার সে দাঁড়িয়ে থেকে করেছিল, এবং এখনো গণস্বাস্থ্যে নাজিম ডে উদযাপন হয়। এবং ওই কেন্দ্রে, সাভার কেন্দ্র থেকে এই শিমুলিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে ওই দিন হেঁটে কর্মীদের তাকে সম্মান করার জন্য সেই জায়গায় যাওয়া হয়, এবং গণস্বাস্থ্যে ওই দিন একটা বিশাল একটা আয়োজন থাকে, তার জন্য মিলাদ মাহফিলের ব্যাপার থাকে। তো এই যে একটা মানুষ যে তার একটা কর্মীর জন্য সে যে করেছে, এবং মানে সে তো প্রথমের দিকে মানুষের ভালোই চেয়েছিল, কিন্তু এটা একটা রাজনৈতিক শিকার, এবং মানে মানুষের ক্রোধের শিকার হয়ে তার জীবনটা ইয়া হয়ে যায়, এবং তার আমরা ইয়াটা দেখতে পাই আমাদের এখানে এখন। এটা ছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে মানে ব্যতিক্রম ধর্মী বিষয়গুলো বলতে গেলে যে দেখা যাচ্ছে যে এই যে মানুষগুলো, এই মানুষগুলোকে দেখতে পাচ্ছি, তাদের যে যে তাদের যাওয়ার কোনো জায়গা ছিল না, তাদেরকে এনে জাফরুল্লাহ স্যার এখানে করেছেন, এখানে চাকরি দিয়েছেন, চাকরি দেওয়ার পরে পড়ানোর সুযোগ করে দিয়েছেন। তারা এখন বিভিন্ন পর্যায়ে এস্টাবলিশড, এবং তারা হচ্ছে এইখানে জব করছেন। বা এই যে তৃতীয় লিঙ্গের মানুষদের কথা বললাম, এদের মুখ থেকে আমরা শুনতে পাই এদের ফ্যামিলি পর্যন্ত তাদের কোনো খোঁজ খবর নেয় না, কিন্তু এখানে এই মানুষটা এদেরকে নিয়ে চিন্তা করেছে। তাদের ফ্যামিলি তাদের একটা ফোন দিয়ে কোনোদিন খোঁজ খবর নেয় না, কিন্তু এই মানুষটা যখন বিশ্ববিদ্যালয়ে আসতো তখন এদের সাথে কথা বলতো। এই মানুষটা বিশ্ববিদ্যালয়ের খালার দোকানের পিঠা খেত, এসে তার খোঁজ খবর নিত। এই বিষয়গুলোই আমাদের বিশ্ববিদ্যালয়ের ব্যতিক্রম ধর্মী ব্যাপার। এবং হচ্ছে যে দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলো মানে একটা মানে সবার জন্য শিক্ষা, এই চিন্তাধারা নিয়েই চলে গণবিশ্ববিদ্যালয়। আসলে এই চিন্তাধারা নিয়েই প্রতিষ্ঠা করা হয়েছিল আমাদের এই গণবিশ্ববিদ্যালয়টাকে, যাতে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের ছেলে মেয়েগুলো সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। ধন্যবাদ জয় সরকার আপনাকে। আমরা অনেক কথাই শুনলাম, কিন্তু বর্তমান যে সময়, এই সময়ে আমাদের হাতে যে ধরনের তথ্য আছে, সেই তথ্যগুলো আসলে আমাদেরকে অনেকটা হতাশ করে এবং অনেকটা শেখায় যে একজন জাফরুল্লাহ চৌধুরী আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। যদি উদাহরণস্বরূপ বলতে হয় তাহলে বলাই যায়, যেই গণবিশ্ববিদ্যালয় ছিল গরিব মানুষের সন্তানদের একটা আস্থার জায়গা, সেই গণবিশ্ববিদ্যালয় সেই গরিব মানুষের সন্তানদের এখন টাকা দিতে না পারার কারণে অনেক ছাত্রই পরীক্ষা দিতে পারতেছে না। আমি আজই একজন ছাত্রনেতার সাথে কথা বললাম, যিনি গণবিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রনেতা এবং তুখোর জনপ্রিয় ছাত্রনেতা। সেই মানুষটার কাছে অনেক শিক্ষার্থী
গেছে যে ভাই আমার তো পরীক্ষা দিতে পারতেছি না, কিন্তু সর্বশেষ অতীতে অনেকবার এরকম হয়েছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান চলতে গেলে অর্থের দরকার আছে, সেই কারণে অর্থ ব্যবস্থা করার জন্য তারা কিছু ব্যবস্থা রাখে, একটু প্রেশারাইজড করে স্টুডেন্টদেরকে, সব ঠিক আছে, কিন্তু অতীতে আমরা কখনোই শুনতে পারি নাই যে এত বড় সংখ্যক স্টুডেন্ট টাকার অভাবে পরীক্ষা দিতে পারেনি। সাথে সেমিস্টার বৃদ্ধি এবং বিভিন্ন নতুন নতুন সাবজেক্ট বাণিজ্যিক উদ্দেশ্যে খোলার, বিশ্ববিদ্যালয়টাকে একটা প্রফিটেবল জায়গায় নিয়ে যাওয়ার যে চেষ্টা, বিশ্ববিদ্যালয় তো সবার জন্য হবে, সেটা প্রফিটেবল একটা ব্যবসা প্রতিষ্ঠান হবে কিনা এটা একটা প্রশ্ন। এবং আমরা যারা চিন্তা করি, ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্ন নিয়ে চিন্তা করি, ভাবি, তারা কখনোই বিশ্বাস করি না যে একটা বিশ্ববিদ্যালয় ডক্টর জাফরুল্লাহ চৌধুরী স্যার প্রতিষ্ঠা করছিলেন বিজনেসের আশায়, ওইখান থেকে অনেক টাকা লাভ করতে হবে এইটার আশায়, এটা তিনি করেন নাই। তিনি করেছিলেন সবাই যেন শিক্ষাটা পায়। আপনি যেটা বললেন যে যেন গবেষণাটা বাড়ে, তিনি সব সময় চাইতেন তার বিশ্ববিদ্যালয়ে গবেষণা হোক। এ ব্যাপারে আমাদের শহীদ মল্লিক স্যার আরো ভালো বলতে পারবেন। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী স্যার হয়তো এক দুইবার স্যারকে কিছু মানুষের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন এই গবেষণার বিষয়ের জন্য। আমি এই পর্যায়ে স্যারের কাছে চলে যাব। স্যার। ধন্যবাদ পবিত্র। আমি আসলে মানে সাধারণ নিয়মেই আজকে কিন্তু আমাদের কথা, আমার বা আমাদের না, আমরা এই দুজন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছ থেকে জানবো আসলে ওনারা কিভাবে ডক্টর জাফরুল্লাহকে ধারণ করেন বা বা ওনাকে কিভাবে ওনারা তাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে প্রয়োগ করবেন জাফরুল্লাহ চিন্তা চেতনাকে, সেটাই আসলে আমার জানবার আগ্রহ। তো সেই জায়গা থেকে আমি দুইটা প্রশ্ন করব দুজনকে আসলে। তার আগে একটা সংক্ষিপ্ত সংশোধনী সম্ভবত আছে, জয় সরকার, ওটা বোধহয় উনি বোধহয় নিজাম নামটা হবে না, নিজাম, সরি স্যার, নিজাম। হ্যাঁ নিজাম, হ্যাঁ ওনার উনি কবরটা এসেছে, যাই হোক ওনার এটা একটা বিষয়। একটা আর একটা বিষয় হচ্ছে এটা জয়ের কাছেই প্রশ্নটা একেবারেই নির্দিষ্ট করে, আপনি যেহেতু গণবিশ্ববিদ্যালয়ের একটা স্বাস্থ্য বিষয়ক বিভাগে পড়েছেন, এছাড়াও অন্য অন্য বিষয় যেখানে আছে, যেখানে গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের একটা অন্যতম বিষয় আছে, আমি বলবো এখনো আছে, আমি চর্চা কতটুকু করে জানি না আসলে, যে আমাদের শিক্ষার্থীদেরকে অবশ্যই তার শিক্ষা জীবনের শুরুতেই অন্তত 1 মাস গ্রামে বসবাস করতে হবে। আচ্ছা, এই যে বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আমি একই সাথে এটা বলবার কারণটা হচ্ছে যে আপনি একটা উদাহরণ দিয়েছেন যে যখন আপনি ইন্টার্নি করছেন, দেখছেন যে গ্রামের মানুষরা যদি গণস্বাস্থ্য কেন্দ্র না থাকতো তাহলে তাদের জীবনের কি বড় রকমের জীবন হানির একটা সম্ভাবনা থেকে যেত। তো এই যে স্থানীয়ভাবে থাকবার যে অভিজ্ঞতা, তার সাথে আপনি আমাদের যে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর চিন্তার বা প্রণীত যে বিষয়, যে আমাদের শিক্ষার্থীদেরকে অবশ্যই তার শিক্ষা জীবনের শুরুতেই গ্রামে 1 মাস বা ততোধিক অবস্থান করতে হবে, এটা কিভাবে দেখেন আপনি, এবং আপনি কি মনে করেন যে এটা আসলে আমাদের গণবিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে অবশ্যম্ভাবী হওয়া উচিত কিনা? জি স্যার, এটা তো স্যার আমি এটাকে খুব পজিটিভলি আমি দেখি স্যার। কারণ হচ্ছে মানে আমাদের গণস্বাস্থ্যের যে যে একটা স্লোগান আছে স্যার, আমি দেখেছি এটা বিভিন্ন সাব সেন্টার গুলোতে, যে গ্রামে চলো গ্রাম গড়ো। এটা আমাদের ওই যে ব্যানার গুলো থাকে স্যার, এখানে খুব সুন্দর করে লেখা আছে স্যার, গ্রামে চলো গ্রাম গড়ো। তো জাফরুল্লাহ স্যারের আসলে মূল লক্ষ্যটাই ছিল মানে গ্রাম কেন্দ্রিক, গ্রামের মানুষকে। আমি আপনাকে আমাদের যে জয়, আমি একটু আপনাকে একটু সাহায্য করি আবার, যে আমি জানতে চাচ্ছি যে আমাদের যে শিক্ষা কার্যক্রমে যে 1 মাস গ্রামে থাকবার যে নিয়ম আছে বা ছিল, সেইটাকে আপনি কিভাবে দেখেন? আমাদের শিক্ষার্থীদেরকে গ্রামে যাওয়া আসলে দরকার আছে, কি মনে করেন আপনি এটাকে? হ্যাঁ স্যার, গ্রামে যাওয়ার দরকার আছে এজন্যই, কারণ হচ্ছে স্যার এই শিক্ষার্থীগুলো যখন গ্রামে যাবে তখন সে ওই গ্রামীণ একটা পরিবেশের ওই মানুষগুলোর সাথে সে মানে মিশে যাবে, এবং ওই গ্রামের মানুষের যে মানে সমস্যা এবং গ্রামের হেলথ সেক্টরের যে অবস্থা,
এটা সম্পর্কে তখন সে বুঝতে পারবে। আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটে গ্রামীণ হেলথ সেক্টরের যে অবস্থা, এটা তখন সে বুঝতে পারবে স্যার। এই যে আমাদের 1 মাসের ওরিয়েন্টেশন যে সিস্টেমটা চালু রয়েছে স্যার, এটা মানে খুবই একটা ভিন্নধর্মী চিন্তা ভাবনা স্যার। মানে এটা জাফরুল্লাহ স্যারের, এটা মানে খুবই 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 আমি মনে করব যে স্যার মানে খুবই ভালো একটা সিদ্ধান্ত। মানে গ্রামে যখন যাবে সে, তখন সে দেখতে পাচ্ছে ওই গ্রামীণ পরিবেশ এবং ওই গ্রামের মানুষগুলো যে কি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে এবং কি স্বাস্থ্যসেবা পাচ্ছে এটা সম্পর্কে, এবং মানে একটা গ্রামের মানুষকে এবং গ্রাম গড়ার স্বপ্নটা তখন তার ওইখান থেকে গড়ে উঠতেছে স্যার। কারণ দেখা যাচ্ছে যে আমাদের যখন এই এমবিবিএস, বিডিএস, ফিজিওথেরাপি বলি স্যার, দেখা যাচ্ছে যে অনেক ছেলে মেয়ে স্যার গ্রাম থেকে আসে না, এরা শহরেই বড় হয়, এখান থেকেই পড়াশোনা করে। যখন সে গ্রামে যায় তখন আসলে সে বুঝতে পারে যে গ্রামের পরিবেশটা কি, গ্রামের মানুষের স্বাস্থ্য অবস্থার কি অবস্থা। সে তো এই মানে এই লাক্সারিয়াস স্বাস্থ্য খাত দেখে স্যার অভ্যস্ত, গ্রামীণ প্রেক্ষাপট তো সে দেখে অভ্যস্ত না স্যার। তো গ্রামে গেলে এই মানুষগুলো সম্পর্কে জানতে পারবে, এবং যখন দেখে তখন তার ভিতরে আমার কাছে মনে হয় স্যার, আমি যখন দেখেছি স্যার সাব সেন্টার গুলোতে, তখন আমি বুঝতে পেরেছি যে আসলেই মানে এই মানুষগুলোর কি হতো। মানে মানে স্যার 10 কিলোমিটার সাব সেন্টার থেকে 10 কিলোমিটার দূরে স্যার একটা বাজার, আপনি ফোনে রিচার্জ করবেন, সেই রিচার্জটা করার জন্য 10 কিলোমিটার দূরে যেতে হয় স্যার। গণস্বাস্থ্য কেন্দ্র না থাকলে ওই এলাকার মানুষজনের কি একটা অবস্থা হইতো স্যার, মানে এখন এটা একটা ভাববার বিষয়। 10 কিলোমিটার যেতে হয় স্যার ইয়ার জন্য। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন মোবাইল রিচার্জ লাগলে আমরা বিভিন্ন বন্ধু বান্ধবের কাছ থেকে স্যার নিয়ে নিতাম, রিচার্জ নিয়ে নিতাম। এটা তো হচ্ছে আমাদের মানে স্বাস্থ্য সেন্টারের একটা সুবিধা জনগণ পাচ্ছে। আমার আগ্রহের বিষয় হচ্ছে যে আমাদের শিক্ষার্থীদের কি আসলেই, কারণ আমি ব্যক্তিগতভাবে যখন বিশ্ববিদ্যালয়ে মানে সশরীরে আমি এখনো অবস্থান করি মানসিকভাবে, বাকি জীবনও করব আমি, যেভাবেই থাকি না কিন্তু গণ বিশ্ববিদ্যালয়ের সাথে আমার মানসিক সম্পৃক্ততা আমার বাকি জীবন থাকবে, এটা মানে কেউ সরাতে পারবেন না আসলে। এটা আমার ব্যক্তিগত জায়গা থেকে হবে, কারণ ফিজিক্যাল ডিফারেন্স ইজ নট দ্য ডিফারেন্স অফ দ্য আদার্স, এটা একটা বাস্তবতা। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে বাস্তবিক যে আমাদের যে শিক্ষা কার্যক্রমে আমাদের শিক্ষার্থী গ্রামে থাকাটা, যাওয়াটা যুক্তিযুক্ত, আমাদের শিক্ষা কার্যক্রমে থাকাটা কতটা প্রাসঙ্গিক। আমি বুঝতে চাচ্ছি যে আপনি বলতে চাচ্ছেন যে এটা প্রাসঙ্গিক। আমি আশা করছি যে আমাদের শিক্ষা কার্যক্রম কারিকুলামের সাথে যারা জড়িত আছি আমরা, তারা বিষয়গুলিকে চিন্তা করব অবশ্যই, সেটা বিষয়। আমার আলিমরানের কাছে আলিমরানের সাথে একটা জিনিস যোগ করতে চাই, আরেকটা জিনিস প্রশ্ন যোগ করতে যেটা চাই সেটা হচ্ছে যে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আমার দৃষ্টিতে পৃথিবীর বিখ্যাত নৃবিজ্ঞানীদের একজন, যিনি স্থানীয়ভাবে এবং কন্টেক্সচুয়ালি কি করতে হবে, কিভাবে করতে হবে সেটা উনি ওই মাটিতে পাড়া দিয়ে বুঝতে পারতেন যে এই মানুষ এই জায়গার জন্য আসলে কোন ধরনের নীতি নিয়ম প্রয়োগ করতে হবে আসলে, যেটাকে উনি পর্যবেক্ষণ করে দেখতেন আর কি। তো আমি সেই জায়গা থেকে বলছি যে যেটা আল ইমরান বললেন যে আমাদের মুক্তিযুদ্ধ স্বাস্থ্য হাসপাতালে নারীদেরকে স্বাস্থ্য মানে সাহায্য কর্মী নিয়েছেন, এটা যেমন সত্যি যে ওই সময় বাস্তবতাটাকে উনি মনে করেছিলেন যে সেবা দানের জন্য ওনারা, কিন্তু আপনি যদি আমাদের গণস্বাস্থ্যের অন্য অন্য কার্যক্রমগুলি দেখেন, গণস্বাস্থ্য কেন্দ্র মনে করে দিয়েছে যে নারীরা সুযোগ পেলে তারা পৃথিবীর সবচেয়ে ভারী কাজটাও করতে পারে। যেমন আমাদের গণস্বাস্থ্য কেন্দ্রে নারীরা বড় বয়লার মেশিন চালায়, তারা মানে হেভি কনস্ট্রাকশন কাজ করে, মানে এটা কিন্তু গণস্বাস্থ্য কিন্তু শুরু করেছে। তার মানে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এই জিনিসগুলি বুঝতেন যে আসলে কিভাবে কখন কিভাবে সুযোগটা তৈরি করতে হবে, কোন জায়গায় কিভাবে কাকে কাজে লাগাতে হবে। আসলে হয়তো এখানে আমাদের অনেক সময় মনে হয় যে আমরা মনে করি যে না উনি এটা করছেন অনেকের কাছে, যেটা বলতেছিল, এটা একটা বিষয়। তো এইটা আমি যোগ করলাম আর কি আল ইমরানের সাথে, যে না উনি নারীদেরকে দুর্বল দেখতেন না বা সাহায্যসেবী না, সবল হিসেবে দেখতেন, কিন্তু বাস্তবতা নিরিখে কখন কিভাবে কাকে কোন জায়গায় কাজে লাগালে
অনেক বেশি মানে ফলাফল আসবে সেটা উনি বুঝতে পারতেন। দ্বিতীয় যেটা হচ্ছে যে আমি জানতে চাইবো আপনাদের দুজনের কাছে যে আমরা কি করলে বা বাংলাদেশ অথবা গণবিশ্ববিদ্যালয় কি কার্যক্রম গ্রহণ করলে জাফরুল্লাহ চৌধুরীর মতন এরকমের অসংখ্য মুক্তিযোদ্ধা আছেন। জাফরুল্লাহ চৌধুরী শুধুমাত্র মুক্তিযুদ্ধ না, আসলে আমি বলবো যে উনি যে সংগঠকও, উনি একজন অন্যতম বড় সংগঠক মুক্তিযুদ্ধের। সেটা আপনারা ওনার লেখা পড়লেই বুঝতে পারবেন, অন্য অন্য লেখায়। আমি ওটা আমার বলবার বিষয় না। তো ওনাদেরকে এই তরুণ প্রজন্মের মধ্যে জাগিয়ে রাখবার জন্য আসলে কি করা যেতে পারে, এটা একটা আমার জানবার আগ্রহ আসলে। রাইট, ধন্যবাদ পবিত্রকে। ধন্যবাদ। আমি এটা নিয়ে কথা বলবো, তার আগে আমি আপনি এর আগে জয় ভাইকে যে প্রশ্নটা করলেন ওইটার ব্যাপারে আমি একটু কথা বলতে চাই। বিশেষ করে এইটার অলমোস্ট এই ধরনের একটা চিন্তা ভাবনা নিয়ে আমার ওনার সাথে আলোচনা হয়েছিল। আমি তখনও জানতাম না যে হচ্ছে গণবিশ্ববিদ্যালয়ে আর কি মানে এটা বাধ্যতামূলক 1 মাস তাদেরকে গ্রামে যে থাকতে হয়। তো বিষয়টা হচ্ছে উনি মানে কতটা মানে ভালোভাবে সিচুয়েশনটাকে বুঝতেন। আপনি যেটা বললেন যে হচ্ছে যুদ্ধের সময় ওইখানে তাদেরকে সহকর্মী হিসেবে রাখা হয়েছে, তারপরে এখানে এখন মেয়েরা এসে আরো বড় বড় কাজ করছে। মানে কন্টেম্পোরারি যে ইস্যুটা, এটা যে উনি কত ভালোভাবে বুঝতেন এটাই তার এক্সাম্পল। ধরুন একজন স্টুডেন্ট যদি গ্রামে যায়, গ্রামে গেলে অফকোর্স তো গ্রামের মানুষজনের জীবনধারা সম্পর্কে তার একটা মানে 1 মাস থাকলে একটা হোল আইডিয়া চলে আসবে। গ্রামের মানুষ কিভাবে চিকিৎসা নেয়, কি কি তাদের শিক্ষা ব্যবস্থা, তারা কি খাচ্ছে, কিভাবে উৎপাদন করছে, মানে তাদের দৈনন্দিন জীবনের টোটাল একটা চালচিত্র একটা মানুষের ভিতরে চলে আসে। আর গ্রাম মানেই তো প্রকৃতি, প্রকৃতির যত কাছে মানুষজন যায় মানুষ তত উদার হয়। এটা আমার ব্যক্তিগত অভিমত। তো যখন তারা গ্রামের মানুষের সাথে বসবাস করে তারা নিজেরাও একটু মানে উদারপন্থী হিসেবে নিজেদেরকে মানে তৈরি করার সুযোগ পায়। আমার মনে হয় যে গ্রামে যাওয়ার যে ব্যবস্থাটা হয়তো জাফরুল্লাহ স্যার যে সাজেশন দিয়ে করেছিলেন কিংবা যেভাবে হোক গণবিশ্ববিদ্যালয়ে এটা আসছে, এটা অফকোর্স জাফরুল্লাহ স্যারেরই ক্রেডিট হবে। তো ওই এই মনে হয় যে এই চিন্তা ভাবনার প্রেক্ষিতে এই জিনিসটা করেছিল। এবং আরো বিষয় হচ্ছে ওই সময় আপনার যেসব স্টুডেন্টরা একেবারে গ্রামে 1 মাস সময় কাটাতে পারবে, ওরা কিন্তু জীবনের একটা ভিন্ন চিত্র ওখান থেকে দেখে আসে। তো ওই চিত্র দেখে আসার পরে যখন ওরা শহরে আসে আবার পড়াশোনায় মনোনিবেশ করে, আমার মনে হয় ওদের জীবনটা আরো বেশি সহজ হয়ে যায়। কারণ ওরা অলরেডি কিছু স্ট্রাগল টাইম দেখে এসছে, অনেক মানুষের দুঃখ দুর্দশায় বলেন আর হচ্ছে জীবনে যে মানে গ্রামে থাকলে যেটা হয় সবকিছু অ্যাভেলেবেল থাকে না। যেটা জয় ভাই বললো, একটা মোবাইল রিচার্জ করতেও আমাকে 10 কিলোমিটার যেতে হচ্ছে। শিক্ষা, চিকিৎসা এবং অনেক কিছু আছে যেটা মানে হাতের কাছে পাওয়া যায় না আর কি। তো সেই জন্য সেই চিন্তা ভাবনা থেকে এইটা হতে পারে। আর দ্বিতীয় যে প্রসঙ্গ সেটা হচ্ছে আহ আসলে জাফরুল্লাহ স্যারকে কিভাবে আমাদের তরুণ প্রজন্মের ভিতরে মানে আরো বেশি ভাবে আলোড়ন সৃষ্টি করে এরকম কোনো কিছু করা যায়, সেটার জন্য নানা রকম পদক্ষেপ নেওয়া যায়। তবে মুক্তিযোদ্ধা কিংবা মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে এই এই দায় কিন্তু আমাদের রাষ্ট্র কিংবা আমাদের শাসকরা কখনোই এড়াইতে পারে না। তাদের দিক থেকে অবশ্যই মানে পাঠ্যক্রমে আমি তো দেখেছি ছোটবেলায় আমরা যখন স্কুলে পড়েছি তখন মানে নানা একটা ভ্যারিয়েশন ছিল। আমাদের দেশের হিস্টোরিক্যাল এবং অন্যান্য শিক্ষা, সাহিত্য, যুদ্ধ মানে নানা ক্ষেত্রে অবদান রাখা অনেক মানুষের জীবনী আমরা পড়েছি, বইয়েই ছিল। একটা অনেক ভ্যারিয়েশন ছিল। তো এখন সে ভ্যারিয়েশনটা কিছুটা কমে আসছে। 1 জন 2 জন 3 জন ব্যক্তি জীবন কাহিনী আমরা ঘুরে ফিরে পড়ি। তো এই মানে যদি কোনো শাসকদের ভিতরে কেউ জাফরুল্লাহ স্যারকে ভালোভাবে বুঝেন তাহলে হয়তো তাকে শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা যায়। এবং আমার মনে হয় যে এইটার জন্য আমাদের ভবিষ্যৎ জাতি আরো বেশি উপকৃত হবে। কারণ জাফরুল্লাহ স্যারের মতো এরকম গুণী মানুষ, এরকম সাহসী এবং যে হচ্ছে মানে সবসময় একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে কাজ করেন, এইরকম চিন্তা ভাবনা যদি তরুণ সমাজের ভিতরে ছড়িয়ে দেওয়া যায়, এটা আলটিমেটলি আমাদেরই
আমরাই লাভবান হব ভবিষ্যতে। তো সেটার পাশাপাশি তার যে সংগঠন, হাতে গড়া সংগঠনগুলো আছে, সেগুলো আরো জোরালোভাবে কাজ করতে পারে, তাকে ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন ইভেন্টের আয়োজন করতে পারে। তারপর আমি জানি না এই যে নগর স্বাস্থ্য, গণস্বাস্থ্য হসপিটালের কার্যক্রম কি পরিমাণে বিস্তৃত হয়েছে, কিংবা বাংলাদেশের কতগুলো গ্রামে এটা পৌঁছাতে পেরেছে, আমি আসলে এখনো সঠিকভাবে জানি না। কারণ আমি ব্যক্তিগতভাবে আমার বাসা ঝিনাইদহ জেলার মহেশপুর গ্রাম, মহেশপুর থানার শ্যামপুর গ্রামে। তো ওইখানে আমি গণস্বাস্থ্যের কোনো কার্যক্রম দেখি নাই, হয়তো আস্তে আস্তে ভবিষ্যতে যেতে পারে। তবে সেই সাথে এটাও খেয়াল রাখতে হবে যে হচ্ছে রাজনৈতিক রোষানলে পড়লে আমরা অতীতে দেখেছি বহু প্রতিষ্ঠান সরকারিকরণ করে ফেলতে, পরবর্তীতে সেগুলো গিলে খেয়ে ফেলেছে সরকার, এবং সরকারের বিভিন্ন রথী মহারথীরা খেয়ে ফেলেছে। তো যারা এই ধরনের মানে সারের গড়া প্রতিষ্ঠান সাথে জড়িত যারা, তাদেরকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। তার যে উদ্দেশ্য ছিল যে হচ্ছে সবার জন্য শিক্ষা, সবার জন্য স্বাস্থ্য, কর্মসংস্থান, এইগুলাকে মানে বুকে ধারণ করেই, কারণ শহীদ মল্লিক ভাই যেটা বললেন এটা অত্যন্ত মানে একটা মানুষের জীবনে এর থেকে বেশি বড় পাওয়ার কিছু হতে পারে না। যে তিনি বলেছেন তাকে কোনোভাবেই গণ বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করা যাবে না। মানে এটা কত বড় একটা কথা। এই যে আমার সাথে ওনার প্রায় ব্যক্তিগতভাবে যখন আলাপ হয়, যারা ইউরোপ, আমেরিকা কিংবা কানাডাতে মানে বড় বড় রাষ্ট্রে পড়াশোনা করতে আসে, বেশিরভাগেরই চিন্তা ভাবনা থাকে এখানে আপনি গবেষণা করেন কিংবা অন্যান্য পড়াশোনা করেন, পড়াশোনা শেষ করার পরে কোনোভাবে মানে কোনো ফাঁক ফোকর দিয়ে এখানে থেকে যাওয়া যায় কিনা। আমি যে মেধা, আমার যে মানে জ্ঞান আমি অর্জন করলাম, সেটা আমি মানে আমার দেশের মানুষের জন্য কাজে না লাগিয়ে এই এইসব দেশে আর কি থেকে যে নিজেকে আরো সমৃদ্ধ করার যে চেষ্টা। বাট স্যার কিন্তু ভাই কিন্তু বলেছেন যে উনি গণবিশ্ববিদ্যালয়ে ফিরে যেতে চায় এবং মানুষের জন্য, গ্রামের মানুষের জন্য, সুবিধা বঞ্চিত মানুষের জন্য কিছু করতে চায়। তো উনিও এরকম, উনি নিজেও কিন্তু একটা অনুপ্রেরণা। তো এই ধরনের মানুষগুলোর সাথে তরুণ সমাজের বেশি বেশি মেশার সুযোগ করে দিতে হবে। যেহেতু জাফরুল্লাহ স্যার নাই, তার যেসব কাছের মানুষজন তার আদর্শকে যারা সত্যি সত্যি ধারণ করতে পেরেছে, এ ধরনের মানুষজনকে আরো মানে সাধারণ তরুণ সমাজের কাছে অ্যাক্সেসেবল করতে হবে। সেটাই যে আমরা এখন যেটা করছি এটাও হতে পারে, অন্যান্য ইভেন্ট হতে পারে। তারপরে আপনার শিক্ষাক্রমে অর্জন মানে অংশ অন্তর্ভুক্ত করার জন্য নিয়মিত সরকারি পর্যায়ের লোকজনের সাথে যেভাবে লিয়াজু করা লাগে সেটা করা যেতে পারে। তারপর হচ্ছে বিভিন্ন আপনার ছোট ছোট মানে বই কিংবা বড় আকারেরও কোনো বই যদি স্যারকে নিয়ে, স্যারের টোটাল জীবন ব্যবস্থা কোথায় কখন কি করলেন সেটা নিয়েও মানে বিভিন্ন পর্যায়ে পৌঁছে দেওয়া যায়, আপনারা মানে শুনে মানে খুশি হওয়ার কথা। এখন কিন্তু গ্রামের মানুষজন, বিশেষ করে তরুণ সমাজও বেশ সচেতন। তো এইসব জায়গাতে, অনেক জায়গাতে দেখবেন গ্রাম পর্যায়ে লাইব্রেরি গড়ে উঠেছে, ওখানে স্টুডেন্টরা কিংবা বয়স্করাও যায়, মাঝে মাঝে যায়, পড়াশোনা করে, তারা ইতিহাস, সংস্কৃতি, ধর্ম বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করে, জানতে চায় আর কি। তো ওই ধরনের প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ যদি আপনারা করতে পারেন, ওইখানেও স্যারের জীবনী, স্যারের কার্যক্রম সবকিছু ওখানে পৌঁছায় দিয়ে যেতে পারে, তাহলে একেবারে রুট লেভেলে কিন্তু স্যারের তথ্য, স্যারের যে জীবন আদর্শ এইটা ওরা জানতে পারবে, যেটা আমার মনে হয় আর কি। আরো যেটা সব থেকে বড় কথা, যেটা মানে স্যারের যে স্পেসিফিক কিছু বীরত্ব গাথা আছে, আপনাদের কারো মনে আছে কিনা জানি না, আমি হয়তো 2017 কিংবা 18 সালের শুরুর দিকে স্যারের নামে একটা মামলা হয়েছিল। মামলাটা কি ছিল আপনাদের, ওই যে মাছ মাছ চুরি, তারপরে জমি দখলের মামলা হয়েছিল, ঠিক আছে? তো আমি যখন এই খবরটা প্রথম দেখছি কিংবা শুনছি, আমি মানে লিটারালি এখন যেভাবে আমার হাসি আসছে তখন হাসি আসছে। তা আমার প্রশ্ন ছিল তখন এরকম, যে মানুষটা মৃত্যুর পরে নিজের শরীর অলরেডি তিনি আগেই দান করে দিয়েছেন, যে তার শরীর যাতে আমাদের এই দেশের কোনো জায়গা দখল করে মানে মানে মৃত মরার পরেও তার শরীর যাতে কোনো জায়গা দখল না করে, সেইটা তিনি অনুধাবন করে আগেই তার শরীর তিনি দান করে দিলেন
এখন তিনি বেঁচে থাকতেই বলছে উনি জমি দখল করেছে। হ্যাঁ, এটা খুবই মজার আসলে। এটা একটা হাস্যকর ব্যাপার। তো আমি তো হ্যাঁ। তার সম্পর্কে ওয়েল ইনফর্মড ছিলাম দেখে আমি এই বিষয়টা ধরতে পেরেছি প্রথমেই। আমি তো জানি যে রাজনৈতিক রোশনালে তিনি পড়েছেন, তাকে মানে এই ধরনের ঘটনা বাংলাদেশে আরো অনেক আছে। যখন সামনাসামনি তাকে ফেস করতে না পারে তখন পিছন দিয়ে মামলা মোকদ্দমা দিয়ে তাকে মানে কি ভয় দেখানোর চেষ্টা করে। তো জাফরুল্লাহ স্যারদের মতো মানুষ, তারা তো ভয় পাওয়ার মতো মানুষ না, তাই না? তাদেরকে ভয় দেখাতে হলে মানে তার থেকেও বেশি বড় আদর্শের মানুষ হতে হবে। তো বাংলাদেশে কোথায় এরকম যে জাফরুল্লাহ স্যারের থেকেও বেশি বড় আদর্শবান মানুষ আছে? তো এই এই আর কি আমার পক্ষ থেকে সাজেশন, তরুণ সমাজকে এগুলো জানাতে হবে, জানাতে হলে রুট লেভেলে পৌঁছাতে হবে। শুধু মানে ওই ঢাকা কিংবা ঢাকার আশেপাশের কার্যক্রম সীমাবদ্ধ রাখলে হবে না, একেবারে গ্রাম পর্যায়ে যেতে হবে। সেটার জন্য গ্রাম পর্যায়ে যেসব সংগঠন আছে, ছোট ছোট গ্রাম পর্যায়ে বহু সংগঠন আছে, তাদের একটা তালিকা করা যেতে পারে। এটা গবেষণারও একটা কাজ হতে পারে যে আপনার গ্রাম পর্যায়ের তরুণ সমাজ কিভাবে সমাজের উন্নয়নের জন্য দিনের পর দিন কাজ করছেন। তা আমি অনেক প্রতিষ্ঠান পাবেন, তাদের সাথে যোগাযোগ করলেন, তারপরে ওইখানে জাফরুল্লাহ স্যারের যেসব আদর্শর বই হতে পারে কিংবা কোনো কার্যক্রম একদিন ওদের সাথে যৌথভাবে করলেন, তাহলে আস্তে 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 মানে উনি আর কি বেঁচে থাকবেন আমাদের ভিতরে সারা জীবন। ঠিক আছে? আমার নিজের কথাই বলি, আমাদের গ্রামের তরুণ সমাজ, সাধারণ যেসব তরুণ সমাজ আছে, তারা মিলেই আমাদের গ্রামে একটা সংগঠন গড়ে তুলেছে। সেটা অনেক আগে, করোনার আগ থেকেই আমাদের গ্রামের নামে আর কি, ওই সংগঠনটার নাম হচ্ছে আমাদের পরিবার শ্যামপুর। তো ওই সংগঠন যদি আপনাদের কারো দেখার সৌভাগ্য হয়, দেখবেন যে মানে কি ব্যাপক ভাবে তারা করোনার সময় কাজ করেছে। কোন রকম ট্রেনিং, কোন রকম শিক্ষা ছাড়া তারা করোনা রোগীদের বাসায় বাসায় যে সেবা দিয়েছে। 100-র উপরে কর্মী, তারা মনে করেন যে নিজেদের জীবনকে বাজি রেখে মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছে, ওষুধের ব্যবস্থা করেছে, পিপি পরে অক্সিজেনের ব্যবস্থা করেছে। মানে যে সময় নিজের ভাই, নিজের বাপ মারাও তাদের সাথে এই করোনার কারণে দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল, বাট এই সময় করোনায় একটা ভীষণ বড় একটা সেবা তারা গ্রাম পর্যায়ে আর কি দিয়েছে। তো এই ধরনের সংগঠনগুলোর সাথে যদি আপনারা, সারা বাংলাদেশের সব সংগঠন আছে, তাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমার মনে হয় যে হচ্ছে জাফরুল্লাহ সাহেবের বেঁচে থাকার জন্য খুব ভালো একটা মাধ্যম হবে। কারণ তিনি তো আসলে গ্রামের মানুষের মাঝে, সাধারণ সুবিধা বঞ্চিত মানুষের কাছেই বেঁচে থাকতে চেয়েছিলেন। তার তো ক্ষমতার দরকার ছিল না। ক্ষমতার দরকার হলে তিনি, তার যে প্রোফাইল, তিনি নিশ্চয়ই কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে মন্ত্রী মিনিস্টার হয়ে যেতে পারতেন। হ্যাঁ, আর তিনি রাষ্ট্রপতিও হয়ে যেতে পারতেন বাংলাদেশে। তার থেকে ভালো যোগ্য রাষ্ট্রপতি বাংলাদেশে হতো বলে এটা আমার মনে হয় না। বাট তিনি সেই সুযোগ চায়নি। সেটা চায় নাই বলেও তিনি কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত না হয়েও অনেক বড় মানে পলিটিশিয়ান বাংলাদেশের একজন। তো এটাই আর কি আমার পরামর্শ, ওনাকে বাঁচিয়ে রাখুন, ভবিষ্যৎ প্রজন্মের ভিতরে ওনাকে ছড়িয়ে দিন, যাতে হচ্ছে আমাদের দেশটাও একদিন সুস্থ হয়ে ওঠে, দেশের ডায়ালাইসিস না দরকার হয়। ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ আলী ইমরান সাহেবকে। আসলে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর যে কাজ, অসমাপ্ত কাজ, সেই অসমাপ্ত কাজকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সেই অসমাপ্ত কাজকে সমাপ্ত করাই হচ্ছে তরুণ প্রজন্মের দায়িত্ব। এটাই আমরা বিশ্বাস করি এবং সেই বিশ্বাস ধারণ করে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আমি এই পর্যায়ে আমার স্যারের কাছে চলে যাবো। স্যার, এতক্ষণ তো আপনি আমাদের দুজন শিক্ষার্থীর কথা শুনলেন, একজন সুদূর ফিনল্যান্ড থেকে আমাদের সাথে কথা বলছেন এবং আরেকজন হচ্ছে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর হাতে তৈরি করা সেই গণবিশ্ববিদ্যালয়ের ছাত্র। এদের কথা শুনলেন, এই কথাগুলো শোনার পর আপনার কি মনে হয় তরুণ প্রজন্মের কাছে আমাদের আসলে এখনো অনেকটা যাওয়া বাকি বলেই আমি মনে করি? এই বিষয়ে আপনি একটু বলবেন। না, ধন্যবাদ পবিত্র। আমি ব্যক্তিগতভাবে এইটা একটা অনুকরণের মতো মনে হতে পারে। ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর অন্যতম আস্থার জায়গা ছিল কিন্তু তরুণরা আর কি। উনি কিন্তু তরুণদের প্রতি প্রচন্ড রকমের আস্থাশীল ছিলেন এবং সেটা তোমরা নিজেরা সাক্ষী যে উনি বিশ্বাস করতেন যে এই পরিবর্তন তরুণরাই, কারণ তারুণ্যই পরিবর্তনের অন্যতম বাহন। তো সেটা উনি বিশ্বাস করতেন, সেটা ধারণ করতেন, যে যেন কিন্তু তরুণদেরকে উনি
সবার আগে স্থান দিতেন। তো সেই জায়গা থেকে তো আমি বিশ্বাস করি যে এই যে দুজন তরুণ আজকে যেভাবে বললেন, একজন তরুণ সাথে আমার পরিচয় হচ্ছে অল্প কয়েকদিনেরই, আর একজন তো গড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তো এই তরুণদের প্রতি আমার ব্যক্তিগত আস্থা আছে যে আমি না, আমরা এবং আমাদের সামনে যে দুজন তরুণ আছে ওরাই জাফরুল্লাহ চৌধুরীকে বাঁচিয়ে রাখবে, তার চিন্তা চেতনাকে সামনে নিয়ে যাবে, যেটা আমি আর অবশ্যই আল ইমরান যে কথাগুলি বললো সেগুলি আমার মনে হয় যে আমরা চিন্তা করতে পারি আস্তে আস্তে, এবং হয়তো আরো আলোচনার মধ্যে আরো আসবে, কারণ আমরা এই আলোচনাটা তো নিয়মিত সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা আরো তরুণদেরকে সংযোজিত করব, সবার মতামত শুনবো, আলোচনা শুনবো ভিন্নভাবে তারা কি ভাবছে। আমি শেষ করব আমার বক্তব্য একটা জায়গা থেকে, সেটা হচ্ছে যে প্রায়শই বলা হয়ে থাকে, আমরা এখানে বলেছি গরিবের বিশ্ববিদ্যালয় না, আসলে গণবিশ্ববিদ্যালয় গরিবের বিশ্ববিদ্যালয় না, এটা আমি বলি। আসলে এটা আসলে বিশ্ববিদ্যালয় সব মানুষের বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ে সকল মানুষের পড়বার অধিকার ছিল, এবং সেই অধিকার তৈরি করার জন্য একটা পদ্ধতি তিনি তৈরি করে দিয়েছিলেন আর কি। ফলে গরিবের বিশ্ববিদ্যালয় বললে আমার কাছে মনে হয় গণবিশ্ববিদ্যালয়টাকে গরিব করা হয় না। গণবিশ্ববিদ্যালয় কোনোদিনই গরিবের বিশ্ববিদ্যালয় না, এটা একটা বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় সব মানুষের বিশ্ববিদ্যালয়, সর্বসাধারণের বিশ্ববিদ্যালয়, সকলের পড়বার অধিকার তৈরি করবার জায়গা একটা বিশ্ববিদ্যালয়, অধিকার সৃষ্টির বিশ্ববিদ্যালয়, কারণ অধিকার সকলের থাকে। এইটাই হলো মূল বিষয়। আর একটা জিনিস যেটা হচ্ছে যে, কারণ এখানে শিক্ষা মান একটা বড় বিষয়, যে যেখানে যে গণবিশ্ববিদ্যালয় সৃষ্টির রহস্যের মধ্যে আমি যেটা বুঝি যে শিক্ষা মান একটা বড় বিষয় ছিল, গবেষণা শিক্ষা মান। সেই শিক্ষা মানটা আমাদের আসলে বজায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা বর্তমান সময়ে, আমি অন্য একদিনও আলোচনায় বলেছি যে আমরা গতানুগতিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে যাচ্ছি বলে আমার কাছে মনে হয়। আমি বিশ্বাস করি সেখান থেকে আমরা দ্রুতই উত্তরণ করব। আমরা মানে গণবিশ্ববিদ্যালয় তার যে জন্ম রহস্য, এই মানে ব্যতিক্রমধর্মী বিশ্ববিদ্যালয়, সেটাই সে আসলে ধারণ করবে। ব্যতিক্রমটা এই সাধারণের মধ্যে না, আসলে সেটাই আমার বিশ্বাস। এবং আবারও তরুণ প্রজন্মের প্রতি আস্থা, শ্রদ্ধা, বিশ্বাস রেখেই আমি আমার বক্তব্য আজকের জন্য ইতি টানছি। ধন্যবাদ স্যার আপনাকে। এই তরুণকে। পর্যায়ে আমি আমাদেরকে অসংখ্য মানুষ কমেন্ট করেছেন, তাদের নামগুলো মানে না নিলে হয়তো খারাপ হবে আর কি। আমি বলতে চাই মোহাম্মদ রায়হানুল কবির রকি, তিনি গণবিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা ছিলেন। তিনি লিখেছেন আলোচনাগুলো ভালো হচ্ছে। এরপর হচ্ছে পলাশ আহমেদ লিখেছেন আমাদের অতিথি আল ইমরান সাহেবকে শুভেচ্ছা জানিয়েছেন। এরপর হিলারি চিশিক, তিনি চট্টগ্রাম থেকে লিখেছেন। ফারুক আলম, রেদাউনুল হক, রাফাত হোসেন, কলিমুল্লাহ, এরপর হচ্ছে ডক্টর নাদিম উদ্দিন সহ অসংখ্য মানুষ আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, তারা কমেন্ট করেছেন এবং আমাদের জন্য শুভকামনা জানিয়েছেন। তো সকলকে শুভকামনা জানিয়ে এবং যে যেখান থেকে শুনছিলেন তাদের সকলকে শুভরাত্রি জানিয়ে এবং আমাদের অতিথিদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।